নৈবেদ্য নিবেদন করছে বাংলা সাহিত্যের অমূল্য এক একটি কীর্তি, এক একটি ছোট কাহিনী, স্বল্প দৈর্ঘ্যের জীবন বর্ণনা। নৈবেদ্য শুরু থেকেই ভ্রমণ কাহিনী ও ছোট কাহিনী নিবেদন করে চলেছে 2 বছরেরও বেশি কিছু সময় ধরে। আপনাদের কাছে সেই কাহিনী প্রিয় হয়ে উঠেছে প্রতিনিয়ত। আমার প্রিয় শ্রোতাদের অনুরোধ জানাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। লাইক করুন, শেয়ার করুন এবং আপনাদের মতামত জানান। আর তার সঙ্গে আপনাদের পরিচিত জনদের অনুরোধ জানান এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং তারাও যেন মতামত অবশ্যই লিখে জানান। কোনো নতুন কাহিনী শুনতে চাইলে ফরমাইশ করুন, আমরা অবশ্যই সেই কাহিনী পাঠ করব। আমাদের চ্যানেল নৈবেদ্য, NAIVEDYA। বাংলা সাহিত্যের একটি অত্যন্ত পরিচিত এবং বিখ্যাত নাম হল শ্রী দুলেন্দ্র ভৌমিক। লেখক শ্রী দুলেন্দ্র ভৌমিক লিটল ম্যাগাজিন, সাপ্তাহিক বসুমতী, আনন্দবাজারে নিয়মিত লিখতেন। প্রথম উপন্যাস উলুখাগড়া। সারা জাগানো জনপ্রিয় বাংলা টেলিসিরিয়াল জননীর রচয়িতা ছিলেন এই দুলেন্দ্র ভৌমিক। যে কাহিনীটি নিবেদন করতে চলেছি সেই কাহিনীটির নাম ঘরের মানুষ। লেখক শ্রী দুলেন্দ্র ভৌমিক। কথনে অরূপ। কাহিনী ঘরের মানুষ। দিব্যেন্দু ভেবেছিল নতুন ফ্ল্যাটে এসে গুছিয়ে বসতে দিন 7 সময় লেগে যাবে। সেই রকম ভেবেই অফিস থেকে আগাম 1 সপ্তাহ ছুটিও নিয়ে রেখেছিল। 5 বছরের ভাড়া বাড়ির আশ্রয় ছেড়ে নতুন ফ্ল্যাটে এসে নতুন করে সংসার সাজানো খুব সহজ ব্যাপার নয়। শালকিয়া থেকে কাঁকুরগাছি দিব্যেন্দুর কাছে অনেকটা পথ। 5 বছর আগে যেদিন চন্দননগর থেকে বাড়ি বদলে শালকিয়ায় এসেছিল, সেদিন মনে হয়েছিল কলকাতা যেন নাকের ডগায়, গঙ্গা পেরুলেই ডালহৌসি। কিন্তু গত 5 বছরে অন্তত কয়েকশো বার গঙ্গা পেরুতেই তার অফিসে দেরি হয়ে গেছে। মাঝগঙ্গায় আটকে থেকেছে অসংখ্যবার। অনড় মিনিবাসের মধ্যে বসে গঙ্গা দেখতে দেখতে সে বারবার হাতের ঘড়ির দিকে তাকিয়েছে। ঘড়ির কাঁটা কখনো জ্যামে পড়ে না। চারপাশের অচলাবস্থার মধ্যে শুধু ঘড়ির কাঁটাটাই সচল। দিব্যেন্দুর মনে হতো প্রয়োজনের চাইতে বেশি দ্রুতগামী হয়ে কাঁটাটা এগিয়ে যাচ্ছে 10টার দিকে। কাঁকুরগাছির ঝকঝকে ফ্ল্যাটটা যেদিন প্রথম দেখেছিল, সেদিনই মনে মনে এই ভেবে স্বস্তি পেয়েছিল দিব্যেন্দু, যাক, আর হাওড়া ব্রিজ পেরোবার ঝামেলা নেই। শালকিয়ার গুমোট স্যাঁতস্যাঁতে ঘরের বিচিত্র পরিবেশ থেকে এবার শান্তি। কিন্তু 5 বছরের সংসার আর তার যাবতীয় উপকরণ টেনে এনে এই ফ্ল্যাটের কামরায় ঢোকানো বোধহয় 2-1 দিনের কাজ নয়। কিন্তু কাজে হাত পড়তেই মালুম হলো ব্যাপারটা যতখানি ঝামেলা আর ঝঞ্ঝাটের মনে হয়েছিল আসলে ততখানি নয়। 1খানা ফুল পাঞ্জাব লরি আর একটা ম্যাটাডোরেই সব এনে ফেলা গিয়েছিল। মাত্র 2 দিনেই নতুন ফ্ল্যাটটা নিজের মতো করে সাজিয়ে ফেলেছিল রুমা। এই 2 দিন শুধু হোটেলে খাওয়া, না খেলেও চলত। রান্নার জন্য তোলা উনুন, গ্যাস, হিটার সবই ছিল, কিন্তু রান্না করার সময় ছিল না রুমার। আসলে রান্নায় ওর একটা আলস্য আছে। শালকিয়াতে থাকতেও মাঝে মাঝে বলতো, দোকান থেকে খাবার নিয়ে এসো, আজ রাঁধতে ভালো লাগছে না। দিব্যেন্দু জানে দুবেলা রান্না করতে ভালোবাসে না রুমা। দুপুরের ডাল তরকারি রোজ রাত্রে গরম করে নিয়ে দিব্যেন্দুকে খেতে দেয়। বাসি রান্নায় দিব্যেন্দু কোনো স্বাদ পায় না। ফ্রিজে রাখা 2 দিনের মাংস কিংবা 1.5 বেলার বাসি মাছের ঝোলে সে কোনো তৃপ্তি খুঁজে পায় না। ব্যাপারটা রুমার অজানা নয়, রুমা জানে বলেই দিব্যেন্দু নিজে থেকে কিছু বলতে চায়নি। নিজের খাওয়া নিয়ে শুধুমাত্র একটু ভালো স্বাদের জন্যে এসব প্রসঙ্গ তুলে রুমাকে বিব্রত করতে তার খারাপ লাগে। রুমার চোখ ভালো নয়। স্কুলে পড়ার সময় থেকেই নাকি চোখে চশমা নিতে হয়েছে। বাপের বাড়িতেই চোখের জন্যেই ওকে কখনো রান্না করতে দেওয়া হয়নি। আগুনের তাপে ওর মাথা ধরে, চোখ লাল হতে থাকে। দিব্যেন্দু একজন রান্নার লোকের কথাও ভেবেছিল। নিজের খাওয়া নিয়ে ওর কতগুলো সংস্কার আছে, সে কারণেই পছন্দমতো লোক আজও জোটাতে পারেনি। শালকিয়ার বাড়িতে পরপর 2 জন লোককে জুটিয়েছিল রুমা, কিন্তু দিব্যেন্দুর পছন্দ হয়নি। প্রথমজন মহিলা। মহিলার মুখের দিকে একবার তাকিয়েই দিব্যেন্দু বুঝে গিয়েছিল ওকে দিয়ে চলবে না। রুমা আহত গলায় বলেছিল, মুখ দেখেই নাকচ করলে যে বড়, ও কি ফিল্মের হিরোইন হবে?
মুখ দেখে রান্নার ভালো মন্দ বোঝা যায়? দিব্যেন্দু প্যাকেট থেকে সিগারেট বার করতে করতে জবাব দিয়েছিল, রান্নার নয়, মহিলার মুখ দেখে বোঝা গেল ও নিজেকে পরিষ্কার রাখতে শেখেনি। বড় বড় চোখ তুলে রুমা জিজ্ঞাসা করেছিল, তার মানে? সিগারেট ঠোঁটে তুলে দিব্যেন্দু বলেছিল, ওর দু চোখে পিছুটি, বোধহয় ওটা মহিলার রোগ। ওর হাতে রান্না আমি খেতে পারবো না। পরের সপ্তাহেই রুমা এনে হাজির করেছিল এক রাঁধুনি বামুনকে। লোকটা নাকি বাজি ধরে বিয়ে বাড়িতে রাঁধত। দিব্যেন্দু মিনিট 5 কথা বলার পর সেই বামুনকেও নাকচ করে দিয়েছিল। লোকটা সিঁড়ি দিয়ে নেমে যাওয়ার পর রুমা সোফা থেকে উঠে দাঁড়িয়ে জানতে চেয়েছিল, এর দোষটা কোথায়, চোখে না কানে? দিব্যেন্দু নির্বিকারভাবে সোফায় হেলান দিয়ে বসে বলেছিল, কিছুই তো খুঁটিয়ে লক্ষ্য করো না, তাই দেখতে পাও না। রুমা নিজেকে শান্ত রেখে ঠান্ডা গলায় বলেছিল, তুমি কি দেখতে পেলে তাই তো জানতে চাইছি। দিব্যেন্দু আগের মতোই সোফায় গা এলিয়ে দিয়ে বলেছিল, লোকটার খুব পান খাওয়ার অভ্যেস, অবিরত পান খায় আর অনর্গল কথা বলে। কথা বললেই মুখ থেকে চিবুনো পান সুপুরির দানা তুবড়ির মতো ছিটকে বেরোয়। রোজকার ডাল তরকারিতে ওর উচ্ছিষ্ট আমি খেতে পারবো না। রান্নার লোক খোঁজার সেখানেই সাময়িক ইতি হয়ে গিয়েছিল, কিন্তু বায়নাটা রুমা ছাড়েনি। নতুন ফ্ল্যাটে আসবার আগেও চলেছে, কিন্তু বললে কি হবে? দিব্যেন্দু রুমাকে বোঝাতে পারেনি কলকাতায় ট্যাক্সি আর কাজের লোক পাওয়া কত দুর্লভ। এমপি এমএলএ হবার জন্য দেদার লোক পাওয়া যায়, কিন্তু ঘরের কাজের জন্য লোক জোটানো ভীষণ মুশকিল। কিন্তু নতুন ফ্ল্যাটে এসে রুমার সব ভুলে গেল। শালকিয়ার দুখানা ঘরের মধ্যে আশ্রয় ছিল, কিন্তু স্বস্তি ছিল না। সে তুলনায় দোতলার ওপরে দক্ষিণ খোলা বড় বড় দুখানা ঘরের এই ফ্ল্যাট যেন স্বর্গের সুখ ভরে রেখেছে। কাঁচের জানালায় চোখ রাখলে সামনের সবুজ পার্ক, টলটলে জলে ভরা পুকুর, ওপাশে একটু দূরে রেল চলার ঝমঝম শব্দ, আর দোতলার ব্যালকনি পর্যন্ত উঠে আসা কৃষ্ণচূড়া গাছ, যেন হাত বাড়ালেই গাছের পাতার নরম স্পর্শ পাওয়া যায়। বিকেলে জানলা খুলে দিলে দামাল ছেলের মতো হুড়মুড় করে ছুটে আসে দক্ষিণের বাতাস। ঘরে পাখা চালাবার কোনো দরকারই হয় না। জানালায় দাঁড়িয়ে সন্ধ্যের পর পার্কের পাশে পুকুরটাকে দেখে রুমা। পার্কের আলোতে পুকুরের ছোট ছোট ঢেউগুলো মাথায় আলো নিয়ে তীর করে নাচতে থাকে। রুমা কখনো কখনো ব্যালকনিতে দাঁড়ায়, চুল আঁচড়াতে আঁচড়াতে অনেকক্ষণ ধরে সেই ঢেউ দেখে। দক্ষিণের হাওয়া যখন মাতাল হয়, তখন সেই হাওয়ায় আঁচল উড়িয়ে দিয়ে ঘরের মধ্যে দাঁড়ায়। ওর খোলা চুলে বাইরের আলো শিশিরের মতো লেগে থাকে। সোফায় বসে অবাক হয়ে দিব্যেন্দু রুমাকে দেখে। শালখিয়ার দুখানা গুমোট ঘরে রুমাকে কোনোদিন এভাবে দেখবার সুযোগ পায়নি দিব্যেন্দু। ওর মনে হয় তার নতুন ঘরে স্বর্গের সুখ ময়ূরের মতো আস্তে আস্তে পাখা মেলে ধরতে চাইছে। সুখের ছোঁয়া তাকে ভেতরে ভেতরে আচ্ছন্ন করে। এখানে আপাতত একটাই অসুবিধে রুমার, দোতলার 3 নম্বর ফ্ল্যাট, যেটা ওদের দরজার মুখোমুখি, সেটা এখনো ফাঁকা পড়ে আছে। গোটা দুপুর একটা থমথমে নির্জনতা আর শব্দহীনতা দোতলার উপর থেমে থাকে। দিব্যেন্দু অফিসে চলে যাওয়ার পর রুমার ভয় করতে থাকে। দুপুরগুলো এখানে আসার পর একদম ভালো কাটছে না রুমার। শালকিয়াতে এ জিনিস ছিল না। ধানবাদে বাপের বাড়িতেও রুমাকে কোনোদিন নির্জনতার এই চাপা কষ্ট সহ্য করতে হয়নি। দিব্যেন্দু রুমার কষ্ট বুঝতে পারে, কিন্তু বউকে পাহারা দেবার জন্যে অফিস থেকে নতুন করে আবার ছুটি নিতে তার খারাপ লাগবে। সদ্য সদ্য প্রমোশন পেয়েই কাজের দায়িত্ব বেড়ে গেছে, সুখ সুবিধেও কিছু বেড়েছে। এখন ছুটি চাইতে তার মন সায় দেয় না। ভেতরে ভেতরে রুমার মতো দিব্যেন্দুও অপেক্ষা করে কবে 3 নম্বর ফ্ল্যাটে লোক আসবে, কবে রুমার দুপুরগুলো ক্লান্তিকর বিষণ্ণ নির্জনতার হাত থেকে মুক্তি পাবে। অবশেষে ঠিক 1 মাসের মাথায় পাশের ফ্ল্যাটে লোক এসে গেল, অর্থাৎ দিব্যেন্দুর নতুন প্রতিবেশী। দিব্যেন্দু গাড়ি থেকে নেমেই দেখতে পেয়েছিল দোতলা 3 নম্বর ফ্ল্যাটে আলো জ্বলছে, জানলা খোলা। আলো জ্বলা আর জানলা খোলা দেখে অবশ্য তার নতুন কিছু মনে হয়নি, কেননা গত 2 দিন থেকে মালপত্র আসছিল। একটা লোক রাত্রে থাকত সেই সব মালপত্র পাহারা দেবার জন্যে। লোক আসার কথাটা রুমা জানালো। দিব্যেন্দু জামা খুলতে খুলতে বলল, কখন এলো? রুমা চাপা গলায় জবাব দিল,
এই ধরো 12টা নাগাদ। দিব্যেন্দু জামাটা হ্যাঙ্গারে ঝুলিয়ে রেখে বলল, আলাপ হয়েছে? রুমা জানালার পর্দা সরিয়ে দিয়ে বলল, নিশ্চয়ই, ওরাই যেচে এসে আলাপ করল। জুতোর ফিতে খুলতে খুলতে দিব্যেন্দু বলল, ভদ্রলোক কি করেন? চাকরি? রুমা উল্টো দিকের চেয়ারে বসে পড়ে বলল, ভদ্রলোক কি বলছো? দেখলে তো একটা কলেজে পড়া ছোকরা মনে হয়। কি করেন তা জিজ্ঞেস করিনি, প্রথম আলাপেই ওসব জিজ্ঞেস করা যায় নাকি? মোজা খুলে জুতোর মধ্যে ঢুকিয়ে জুতো জোড়া আলমারির তলায় পা দিয়ে ঠেলে দিতে দিতে দিব্যেন্দু উঠে দাঁড়াল। রুমা মুখ তুলে দিব্যেন্দুকে দেখছিল। দিব্যেন্দু ওর চোখের দিকে তাকিয়ে বলল, কলেজে পড়া ছোকরা হলে কি সে ভদ্রলোক হতে পারবে না? রুমা নিজের ভুলটা শুধরে নেবার জন্য বলে উঠল, না তা নয়, মানে ভদ্রলোক শব্দটা শুনলেই কেমন একটা বয়স্ক ভারিক্কি ভারিক্কি চেহারা বোঝায়, অনেকটা তোমার মতো। ইনি সেরকম নন। দিব্যেন্দু তোয়ালে নিয়ে স্নানঘরের দিকে যেতে যেতে বলল, ইনি তাহলে কি রকম? রুমা চেয়ারের গায়ে শরীর এলিয়ে দিয়ে জবাব দিল, ইনি খুব ইয়াং আর হ্যান্ডসাম, যেন সদ্য পাস টাস করে বিয়ের পিঁড়িতে বসেছেন। স্নানঘরের দরজায় দাঁড়িয়ে কথাটা শুনল দিব্যেন্দু। আস্তে করে দরজা বন্ধ করল। মুখে জল দেবার আগে আয়নায় নিজের মুখটাকে দেখল। নতুন করে কিছুই দেখার ছিল না, তবু আয়নার দিকে খানিকক্ষণ তাকিয়ে থাকল সে। নিজের ঘরে এসে জানালার সামনে দাঁড়াল। পাশের ফ্ল্যাট থেকে গোলাম আলীর গজলের সুর ভেসে আসছিল। গানের বাণীটা খুব স্পষ্ট বোঝা যাচ্ছে না, বন্ধ দরজার ফাঁক গুলে শুধু চেনার সুরটা থেকে থেকে ভেসে আসছে। রুমা চায়ের পেয়ালা নিয়ে এলো। দিব্যেন্দু কিছু বলবার আগেই বলে উঠল, ওরা খুব গান ভালোবাসে, অনেক রেকর্ড আর ক্যাসেট, মহিলাও গান টান গান। চায়ের পেয়ালায় চুমুক দিয়ে দিব্যেন্দু হালকা গলায় বলল, তোমায় শোনালো বুঝি? রুমা নাক ফুলিয়ে রাগের ভঙ্গি করে বলল, এসেই আমাকে গান শোনাবার দায় পড়েছে বুঝি? তানপুরা আর হারমোনিয়াম দেখে জিজ্ঞেস করেছিলাম, তখনই শুনলাম উনি গান করেন। চা শেষ করে পেয়ালাটা সামনে ঠেলে দিয়ে দিব্যেন্দু সিগারেট ধরাতেই যাচ্ছিল, ঠিক তখনই দরজার বেল বেজে উঠল। এ বাড়িতে আসার পর দিব্যেন্দু নিজে ছাড়া আর কেউ কখনো এই বেল এখনো পর্যন্ত ব্যবহার করেনি। রুমা এগিয়ে গিয়ে দরজা খুলছিল। দিব্যেন্দু সিগারেট ঠোঁটে নিয়ে না ধরিয়ে দরজার দিকে তাকিয়ে রইল। দরজা খুলেই রুমা অভ্যর্থনা করার ভঙ্গিতে ডাকল, আসুন আসুন, উনি এইমাত্র এলেন। দিব্যেন্দু মুখ থেকে সিগারেট নামিয়ে দেখল রুমা খুব একটা বাড়িয়ে কিছু বলেনি। দেখলে 30-32 মনে হতে পারে, এমনই চেহারা ভদ্রলোকের। সাদা প্যান্টের ওপর পাতলা খদ্দরের পাঞ্জাবি, নিখুঁত করে দাড়ি কামানো, মাথার চুল এখনো চকচকে কালো। ভদ্রলোক হাসছিল। দিব্যেন্দু দেখল ঝকঝকে সাদা দাঁতের শাড়ি। দিব্যেন্দু ভদ্রতাবশে উঠে দাঁড়াতে যাচ্ছিল। ভদ্রলোক হাত তুলে নমস্কার করতে করতে বলল, না না, উঠছেন কেন, বসুন, আমি একটু আলাপ করতে এলাম। আপনার মিসেসের সঙ্গে আগেই আলাপ হয়ে গেছে। আমার নাম অঞ্জন সেন। দিব্যেন্দু সিগারেটে প্যাকেট এগিয়ে দিয়ে নিজের নাম বলল। অঞ্জন প্যাকেটটা ফিরিয়ে দিয়ে হাসল। দিব্যেন্দু বলল, আপনি খান না? অঞ্জন নিঃশব্দে হাসছিল। মুখের হাসি মিলিয়ে যেতে দিল না অঞ্জন। বলল, আগে খেতাম, বিয়ের পর একদম ছেড়ে দিয়েছি। রসিকতা করার ভঙ্গিতে দিব্যেন্দু বলল, আপনার মিসেস বুঝি পছন্দ করেন না? অঞ্জন আগের মতোই হাসতে হাসতে জবাব দিল, একদম না, ওর জন্যেই নেশাটা ছাড়তে হলো। আমারও এই ব্র্যান্ডটাই ছিল। দিব্যেন্দু মনে মনে হাসল। অঞ্জন সেন নামক যুবকটির জন্যে তার করুণা হচ্ছিল। দিব্যেন্দু সিগারেট ধরালো। অঞ্জন হঠাৎ মুখ ঘুরিয়ে রুমাকে দেখল। রুমা দরজা খুলে দিয়ে সোফার পিছনে দাঁড়িয়ে আছে। দিব্যেন্দু সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে প্রশ্ন করল, আপনি কি আমার মতোই চাকুরে নাকি? কথা শেষ হবার আগেই অঞ্জন বলল, চাকরি একটা ছিল, সেটা বছর 3 আগে ছেড়ে দিয়ে নিজে অফিস করেছি। আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। নিজেই অডিট ফার্ম খুলে কয়েকটা পার্টি ধরে কোনো রকমে চালিয়ে যাচ্ছি। দিব্যেন্দু চোখ তুলে অঞ্জনকে আবার দেখল। অঞ্জনের ফ্ল্যাট থেকে গোলাম আলীর গজলের সুর আরও স্পষ্ট হয়ে ভেসে আসছিল এ ঘরে। দিব্যেন্দু ভেবে পাচ্ছিল না
নতুন আলাপে আর কি কি ধরনের কথা হতে পারে, কিংবা আর কোনো প্রশ্ন করে আলাপটাকে আরও খানিকক্ষণ জিইয়ে রাখা যায়। অঞ্জন হঠাৎ উঠে দাঁড়িয়ে বলল, এখন আপনি বিশ্রাম করুন, পরে একদিন এসে আড্ডা মারা যাবে। যাবার জন্য উঠে দাঁড়িয়েছিল বলেই দিব্যেন্দুকেও দাঁড়াতে হলো। অঞ্জন দরজা পেরিয়ে সামনের দরজা ঠেলে নিজের ফ্ল্যাটে ঢুকে যাবার আগে পেছন ফিরে ওদের দিকে তাকিয়ে হাসল। রুমা দরজা বন্ধ করতে করতে বলল, ওরা খুব মিশুকে, বউটিও খুব ভালো। দিব্যেন্দু জানালার বাইরে কৃষ্ণচূড়া গাছের দিকে তাকিয়েছিল। চোখ না সরিয়ে বলল, তোমার পক্ষে ভালোই হলো, আর একা একা লাগবে না। পরদিন অফিস বেরোবার সময় সিঁড়ি দিয়ে নিচে নামতে যাওয়ার আগে 3 নম্বর ফ্ল্যাটের বন্ধ দরজাটার দিকে দিব্যেন্দু তাকাল। এখনও নেমপ্লেট বসায়নি। এখানে দরজার গায়ে নেমপ্লেট বসানোটাই রেওয়াজ, হয়তো কাল পরশু বসিয়ে ফেলবে। দিব্যেন্দু গাড়ির দরজা খোলবার আগে দোতলার ব্যালকনির দিকে তাকাল, রোজ যেমন তাকায়। ব্যালকনিতে রুমা দাঁড়িয়ে হাত নাড়ছিল। দিব্যেন্দু দরজা খুলে গাড়ির ভেতর বসল। গাড়ির ভেতর থেকেও ব্যালকনিতে দাঁড়ানো রুমাকে দেখা যায়। গাড়িটা চলে যাওয়া পর্যন্ত রুমা অপেক্ষা করতে থাকে। আজও ছিল, কিন্তু চোখ তুলে রুমাকে আর একবার দেখতে যাওয়ার আগে 3 নম্বর ফ্ল্যাটের ব্যালকনিতে তার চোখ চলে গেল। ড্রাইভার ততক্ষণে গাড়ি ছেড়ে দিয়েছে। শুধু এক লহমার জন্য তার চোখ হঠাৎ করে পিছলে চলে গিয়েছিল পাশের ব্যালকনিতে। ভালো করে দেখবার আগেই ব্যালকনিতে দাঁড়ানো মহিলার শরীর চোখের আড়াল হয়ে গেল। চোখে চশমা থাকলে মুখটা আরও স্পষ্ট করে দেখে নেওয়া যেত। হঠাৎ এভাবে তাকিয়ে দেখাটা ওই মহিলা ভালো চোখে নাও নিতে পারে। ছোটখাটো তুচ্ছ এই ব্যাপারগুলো মাঝে মধ্যেই দিব্যেন্দুকে খুব বিব্রত করে। অফিসের কাজের মধ্যে ডুবে না যাওয়া পর্যন্ত ব্যাপারটার ভালো মন্দ নিয়ে দিব্যেন্দু ভেবেই চলল। রাত্রে খেতে বসে রুমা বলল, তোমায় একটা নতুন জিনিস খাওয়াবো, খেয়ে বলতে হবে কেমন হয়েছে। দিব্যেন্দু নানা রকম জিনিস খেতে ভালোবাসে, তবু রুমার কথায় তার মধ্যে কোনো উৎসাহ এলো না। সে জানে বই দেখে হঠাৎ ভালো কিছু রাঁধতে গিয়ে নির্ঘাত ভয়ঙ্কর কিছু তৈরি করে ফেলেছে। রুমার রান্নার হাত একেবারেই ভালো না। কাঁচে প্লেটে করে রুমা জিনিসটা টেবিলে আনল। দিব্যেন্দু মুখে দিয়েই অবাক চোখ তুলে রুমার দিকে তাকাল। রুমা টেবিলের পাশে দাঁড়িয়ে মিটমিট করে হাসছিল। দিব্যেন্দু বলল, তুমি মোচার ঘণ্ট রাঁধতে পারো? রুমা চেয়ার টেনে বসতে বসতে বলল, কেমন হয়েছে? জবাব দিতে গিয়ে দিব্যেন্দুকে থামতে হল। জিভের স্বাদটা তাকে কয়েক মুহূর্তের জন্য আনমনা করে রাখল। রুমা আবার তাগাদা দিল। ভাতের গ্লাস মুখে তুলতে যাবার আগে দিব্যেন্দু বলল, দারুণ। নিজের থালায় ভাত নিতে নিতে রুমা বলল, আজ তাহলে নিশ্চয়ই বেশি ভাত খাবে। দিব্যেন্দু রুমার দিকে তাকাল। ওর মুখে রহস্যের হাসি। ও যে এত ভালো রাঁধতে পারে সে কথা এর আগে দিব্যেন্দু কখনো বুঝতে পারেনি। দিব্যেন্দু খেতে খেতে বলল, তুমি এত ভালো রাঁধো, অথচ আমি ভাবতাম তুমি বুঝি। দিব্যেন্দুকে কথাটা শেষ করতে দিল না রুমা। হাসতে হাসতে বলল, আমি জীবনে কখনো মোচা রাঁধিনি, ওই জিনিস কুটতেও পারি না। এটা পাশের ফ্ল্যাটের দিদি রেঁধে দিয়ে গেল। গলায় ভাতটা আটকে যাচ্ছিল দিব্যেন্দুর। অবাক চোখে রুমাকে দেখে নিয়ে কাঁচের প্লেটটার দিকে তাকাল। এবার খেতে গিয়ে সে ধরতে পারল এই স্বাদ অতুলনীয়, সন্দেহ নেই, তবুও জিভের এই তৃপ্তি তাকে ভেতরে ভেতরে অন্যমনস্ক করে দিচ্ছে। নিজেকে সামলে নেবার তাগিদে দিব্যেন্দু বলল, প্লেটটা খালি ফেরত দিও না, তুমি কিছু রেঁধে দিও, খালি দিতে নেই। রুমা অসহায় ভাব দেখিয়ে বলল, দূর ছাই, আমি কি রাঁধব, আমার চেয়ে ঢের ভালো রাঁধেন উনি। ভাবছি ফ্রিজ থেকে আইসক্রিম বানিয়ে দেব। সকালে অফিসে যাওয়ার সময় দিব্যেন্দু ভাত খায় না। রুমা টোস্ট আর ডিমের পোচ বানিয়ে দেয়। আজ খেতে বসে তাকে আবার অবাক হতে হলো। রুমা খাবার টেবিলে রোজ তাকে চমকে দিচ্ছে। চিনেমাটির ডিশে ছোট ছোট 3টে উচ্ছে সেদ্ধ, পাশে গোলমরিচের গুঁড়ো। দিব্যেন্দু আঙুল তুলে জিনিসটা দেখালো। রুমা রুটি সাজিয়ে দিয়ে বলল, এখন থেকে রোজ খাবে, তাতে কখনো সুগার বাড়বে না। দিব্যেন্দু তীক্ষ্ণ চোখে রুমাকে দেখতে দেখতে বলল, আমার তো সুগার নেই। রুমা হিটারে পোচ তৈরি করছিল। মুখ না ঘুরিয়ে জবাব দিল,
তোমার বংশের অনেকেরই তো ছিল, আগে থেকে সাবধান হতে দোষ কি? দিব্যেন্দু ফস করে বলে ফেলল, তেতো খেতে আমার ভাল লাগে না। রুমার যেন জবাবটা মুখস্থ ছিল। সেইভাবে এগিয়ে এসে বলল, তুমি আমার দিকে তাকিয়ে থাকো, আমি তোমার মুখে টপাটপ পুড়ে দিই, দেখবে রসগোল্লার মতো স্বাদ পাবে। বুকের মধ্যে রক্তের ঘূর্ণিপাক দিয়ে উঠল দিব্যেন্দুর। তার শরীরের মধ্যে কোথাও যেন এই মুহূর্তে কিছু একটা ঘটে গেল। সেটা কি জিনিস সে জানে না। তলপেটের ভেতর থেকে একটা শিশির অনুভব আর্তনাদের মতো গোটা শরীরে ছড়িয়ে পড়তে লাগল। দিব্যেন্দুর দুহাতের ওপর মাথা সঁপে দিয়ে চোখ বুজল। তার কানের পাশে চুরির শব্দ, পিঠের ওপর একটা হাতের স্পর্শ। ঘরের হাওয়া তার নাকে বয়ে নিয়ে এলো চন্দনের গন্ধ। ধূপের ধোঁয়ার মতো সেই গন্ধ তার নাকের সামনে থেমে রইল কয়েক মুহূর্ত। অথচ চোখ না খুলেই দিব্যেন্দু বুঝতে পারল এই গন্ধ রুমার নয়। রুমা কখনো চন্দন সাবান মাখে না, এখনো ওর স্নান সারা হয়নি। ভিজে চুলের রাশি থেকে কোনো শীতল সুবাস কিংবা ওর ঠান্ডা শরীর থেকে সাবানের গন্ধ আসার সময় এটা নয়। রাত্রে রুমা শোবার আগে বিদেশি পারফিউম ব্যবহার করে। ওর সারা শরীর থেকে, বুকের খাঁজ আর বগল থেকে সারা রাত সেই সৌরভ বিছানাময় ছড়াতে থাকে। দিব্যেন্দু চোখ তুলে তাকাল। পোচ তৈরি করে রুমা তাতে নুন ছিটিয়ে দিচ্ছে। ওর হাতে চুড়ির বাহুল্য নেই। ডান হাতের উপরবালা, বাঁ হাতে সোনায় মোড়া নোয়া। চুড়ির শব্দ ওর হাত থেকে শোনা যায় না। গাড়িতে উঠবার আগে আজ ইচ্ছে করেই চোখ তুলে দোতলার পাশের ফ্ল্যাটে তাকিয়েছিল দিব্যেন্দু। আজও ভালো করে দেখবার আগে মহিলা সরে গেল ব্যালকনিতে শুকোতে দেওয়া শাড়ির আড়ালে। যেন ওই মহিলার জানা ছিল দিব্যেন্দু কখন ওপরে চোখ তুলে তাকাবে। দিব্যেন্দু গাড়িতে উঠতে একটু সময় নিল। রুমার দিক থেকে চোখ নামিয়ে আনার সময় ইচ্ছে করেই এবারও পাশের ব্যালকনিতে চোখ রেখেছিল। কিন্তু শাড়ির আড়াল ভেদ করে কিছুই দেখতে পেল না দিব্যেন্দু। অথচ আড়াল থেকে প্রতিদিন ওই মহিলা অর্থাৎ মিসেস সেন তার কৌতূহলকে বাড়িয়ে যাচ্ছিল। খাবার টেবিলে বসলে কৌতূহলটা যেন চাবুকের চেহারা নেয়। জিভের স্বাদ তার বুকের মধ্যে জ্বালা ধরাতে থাকে। আজ খেতে বসে সেই কৌতূহল অদম্য চেহারা নিয়ে ফেলল। রুমা স্টিলের বাটি থেকে প্লেটে খাবার তুলছিল। প্লেটটা এগিয়ে দিয়ে বলল, দিদি পাঠিয়েছেন, ডালের বড়ি দিয়ে পাবদা মাছের ঝোল। দিব্যেন্দু অন্য খাবার সরিয়ে মাছের ঝোলটা টেনে নিল। ভাত মুখে তুলতেই জিভের স্বাদ তাকে আবার অন্যমনস্ক করে দিল। মনে পড়ল বহুদিন পরে সে এই জিনিস খাচ্ছে। পুরনো স্মৃতির মতো পুরনো স্বাদও বুঝি এক ধরনের বিষণ্ণতা দেয়। দিব্যেন্দু নিঃশব্দে খেয়ে উঠে গেল। খোলা জানালায় দাঁড়িয়ে সিগারেট ধরিয়ে সামনে ছোট্ট ব্যালকনিতে এসে দাঁড়াল। ৩ নম্বর ফ্ল্যাটে তখন ক্যাসেটে দেবব্রত বিশ্বাসের রবীন্দ্রসঙ্গীত বেজে যাচ্ছিল। বাইরের বিষণ্ণ আকাশের নিচে সেই সুর একটা মাতাল হাওয়ার মতো দিব্যেন্দুর চারপাশে পাক খেতে আরম্ভ করেছে। সেই সঙ্গে একটা অদম্য কৌতূহল। অথচ ব্যাপারটা রুমাকে বুঝিয়ে বলা যাবে না। পরস্ত্রী নিয়ে স্বামীর কৌতূহলকে কোনো মেয়েই ভালো চোখে দেখে না, রুমাও দেখবে না। চুলে চিরুনি চালাতে চালাতে রুমা ব্যালকনিতে এসে দাঁড়াল। ট্রেনের শব্দে গানের সুর ততক্ষণে ঢাকা পড়ে গেছে। ওভারহেডের তারে চলমান ট্রেনের গতি আগুন ছিটকে দিচ্ছিল, অনেকটা উড়ন্ত হাউইয়ের ফুলকির মতো। দিব্যেন্দু সামনে তাকিয়েছিল। তার চোখে কোনো দৃশ্যই স্পষ্ট করে ধরা পড়ছিল না। শুধু অন্ধকারের দিকে তাকিয়ে নিজেকে একটু একলা করে নিচ্ছিল। রুমার কথায় ঘুরে দাঁড়াতে হলো। রুমা চুলে চিরুনি গেঁথে নিয়ে বলল, কাল একটু সকাল সকাল আসতে পারবে? দিব্যেন্দু ব্যালকনি থেকে ভেতরে এলো। সোফায় বসে সিগারেটের ছাই ঝেড়ে নিয়ে বলল, কেন? রুমা আবার চিরুনি চালাতে চালাতে বলল, কাল একটা নেমন্তন্ন আছে। দিব্যেন্দুর এবার অবাক হওয়ার পালা। নতুন জায়গায় হঠাৎ কে নেমন্তন্ন করবে?
রুমার বাপের বাড়ি ধানবাদে। এক মেসো অবশ্য সল্টলেকে থাকেন, শালকিয়া থাকতে মাত্র একবারই সেখানে গিয়েছিল। বহুদিন তাঁদের সঙ্গে কোনো যোগাযোগ নেই। দিব্যেন্দু সিগারেটটা ছাইদানিতে গুঁজে দিয়ে বলল, কে আবার নেমন্তন্ন করল? রুমা ফিতে দিয়ে চুলের গোড়া বাঁধছিল। দড়িটা শক্ত করে বেঁধে নিয়ে বলল, বেশি দূরে নয়, পাশের ফ্ল্যাটে। দিব্যেন্দু প্যাকেট থেকে আর একবার সিগারেট বার করতে করতে বলল, উপলক্ষটা কি? রুমা চুলের বেনি করতে করতে হাসল। হেসে নিয়ে বলল, কাল ওদের বিবাহ বার্ষিকী, শুধু আমাদের বলেছে, আর নিচে ওরা। নতুন সিগারেটের ধোঁয়া ছেড়ে দিব্যেন্দু সোফায় হেলান দিল। রুমা তাগাদা দেওয়ার ভঙ্গিতে বলল, তাড়াতাড়ি আসবে তো? দিব্যেন্দু একইভাবে বসে উত্তর দিল, নিশ্চয়ই। মহিলাকে দেখবার বড্ড কৌতূহল, কাল অন্তত দেখা যাবে। বুকের ওপর থেকে বেনিটা পিঠের দিকে ছুঁড়ে দিয়ে রুমা বলল, ওর খুব লজ্জা, বাইরে বিশেষ বেরোন না। তুমি আসার আগে এ ঘরে বসে গল্প করছিলেন, নিচে গাড়ির আওয়াজ হতেই ছুটে চলে গেলেন নিজের ঘরে। দিব্যেন্দু কৌতুকের সুরে বলল, মিসেস সেন বোধহয় খুবই সুন্দরী। রুমা ভ্রু তুলে প্রশ্ন করলে, কিসে বুঝলে? তুমি দেখেছ? দিব্যেন্দু সোজা হয়ে বসল, পা দুটো সামনের টেবিলে তুলে দিয়ে বলল, এখনো দেখিনি, তবে জানি এরকম লজ্জা দু ধরনের মেয়েদের থাকে। এক খুব সুন্দরী হলে, আর এক খুব কুৎসিত হলে। উনি কোন দলে? রুমা চোখ নাচি উত্তর দিল, কালই নিজে চোখে দেখে বলো। অথচ ৩ নম্বর ফ্ল্যাটে এসে একবারের বেশি চোখ তুলে তাকাতে পারল না দিব্যেন্দু। নিজের চোখকেই তার শত্রু মনে হচ্ছিল। উর্মি শুধু এক ঝলক হেসে সামনে থেকে সরে গেছে। ওর হাসি আগুনের ফুলকির মতো দিব্যেন্দুর সারা শরীর ঘিরে জ্বলছে। দিব্যেন্দু চোখ সরিয়ে নিয়েও স্বস্তি পাচ্ছিল না। রুমার সঙ্গে উর্মি কি একটা কথা নিয়ে হাসাহাসি করছিল। দিব্যেন্দু ইচ্ছে করেই সেদিকে তাকাল না। 9 বছরে মেয়েরা অনেক বদলে যায়। উর্মি কি তাদের চাইতে আলাদা? ভিলাই থেকে ওরা কবে ফিরে এলো কলকাতায়? আর এলোই যদি, তাহলে কলকাতার মতো এত বড় শহরে কাঁকুড়গাছি ছাড়া আর কোথাও ফ্ল্যাট কিনল না কেন? দিব্যেন্দুর মধ্যে অস্বস্তিটা দাবানলের মতো ছড়িয়ে যাচ্ছে। এরকম অভিজ্ঞতা জীবনে প্রথম। নিজেকে সামলাবার, সহজ করে তোলবার কোনো উপায় সে খুঁজে পাচ্ছে না। উর্মির মধ্যেও কি তার মতো কোনো অস্বস্তি কাজ করে চলেছে? দিব্যেন্দু ঠিক বুঝতে পারল না। উর্মিকে মুহূর্তের জন্যও আড়ষ্ট মনে হচ্ছে না। জীবনের অনেক মুহূর্তেই মেয়েদের সে চিনতে পারে না। ওদের চরিত্রে, আচরণে, ভালোবাসায় একটা রহস্য থেকেই যায়। দিব্যেন্দু নিজেকে ব্যস্ত রাখার তাগিদে সিগারেট ধরাল। এ সময় এখান থেকে চলে গিয়ে নিজের ঘরের ব্যালকনিতে দাঁড়ালে হয়তো ভালো লাগতো, কিন্তু এখন এখান থেকে চলে যেতে হলেও একটা অজুহাত চাই। রুমা এবং উর্মি দুজনকে সেই অজুহাত বিশ্বাস করানো শক্ত। রুমা তার স্বামীকে জানে 7 বছর ধরে। উর্মির জানাটা বোধহয় আরও গভীরে। সময়ের হিসেব ধরে সেটা মাপা যায় না। অনুভবের কোনো বয়স নেই। উর্মির কথাটাই মনে পড়ে যাচ্ছে দিব্যেন্দুর। নিচেতলার দম্পতিরা এসে যেতেই ঘরটা ভরে উঠল। ওরা হাতে করে ফুলের বোকে এনেছে। রুমা বোধহয় শাড়ি কিনেছে। এতগুলো মানুষের মধ্যে নিজেকে আড়াল করা সহজ। অঞ্জন ওদের সঙ্গে ইংরেজি আর হিন্দিতে কথা বলতে ব্যস্ত। মেয়েরা পাশের ঘরে। দিব্যেন্দু আস্তে আস্তে সরে এলো। পর্দা সরালেই নিজের দরজা দেখা যায়, কিন্তু চাবিটা রুমার কাছে। দিব্যেন্দু অগত্যা ব্যালকনিতে গিয়ে দাঁড়াল। আকাশে ঠিক ঠিক করছে তারার ফুল। কৃষ্ণপক্ষের আকাশে অন্ধকারের গাঢ় প্রলেপ। রেলপাড়ের দিক থেকে ছুটে আসছে ঠান্ডা বাতাস, অথচ আজকের বাতাসে কোনো সুখ নেই। দূরের কোনো রাস্তা দিয়ে দমকলের ঘণ্টা বাজিয়ে গাড়ি ছুটে গেল। সেই চলমান ঘণ্টার ধ্বনি মিলিয়ে যেতেই দিব্যেন্দুর মনে হলো শব্দটা বুঝি তার বুকের মধ্যে উঠে এসেছে। হৃৎপিণ্ডের সঙ্গে পাল্লা দিয়ে একটা শব্দ ক্রমাগত বেজে যাচ্ছে। ভেতরে ভেতরে ক্লান্ত আর বিষণ্ণ বোধ করছিল দিব্যেন্দু। উর্মিকে শুধু একবারই দেখেছে। 9 বছর কয়েক মাস পরে মাত্র একবার এক ঝলকের দেখা।
দিব্যেন্দু বুঝতে পারে তার মন সহস্র চক্ষু হয়ে এখন শুধু উর্মিকেই দেখতে চাইছে, অথচ পারছে না। নিজেকে উর্মির মতো সহজ করতে পারলে উর্মির মতো সেও হাসতে হাসতে হাত তুলে নমস্কার করে বলতে পারত, যেমন উর্মি বলেছে, আসুন, বসুন। অতিথি আপ্যায়নের নিখুঁত ভঙ্গি। দিব্যেন্দু কথা বলতে পারেনি। একটা স্তম্ভিত বিস্ময় তাকে বোবা করে রেখেছিল। নিজেকে উর্মির মতো সহজ করে তোলা তার পক্ষে সম্ভব হচ্ছে না। যদি হতো তাহলে সেও বলতে পারত, কেমন আছো? উর্মির কাছ থেকে এই তুচ্ছ আর গতানুগতিক মামুলি প্রশ্নটার জবাব জানতে বড় স্বাদ হচ্ছে দিব্যেন্দুর। ব্যালকনির কোণের দিকে নিজেকে সরিয়ে নিয়ে গিয়ে দিব্যেন্দু দাঁড়াল। এ জায়গায় আলো কম, অন্ধকারকেই এখন তার বন্ধু বলে মনে হচ্ছে। হাতে সিগারেট শেষ হতেই দিব্যেন্দু আবার সিগারেট ধরাল। তার চোখ দূরের রাস্তার দিকে ছড়ানো। হাত থেকে একটা ছবির প্যাকেট আচমকা রাস্তায় পড়ে গেলে সমস্ত ছবিগুলো যেমন এলোমেলো হয়ে ছড়িয়ে যায়, হাওয়া লেগে একটু একটু করে উড়তে থাকে, তেমনি দিব্যেন্দুর ভেতরেও কয়েকটা ছবি এলোমেলো হয়ে উঠছিল। এক একটা ছবি যেন জীবনের এক একটা মুহূর্তের সংবাদ। দিব্যেন্দু টের পেল ঘরের মধ্যে জোর আড্ডা জমেছে। বোধহয় কেউ রেকর্ড প্লেয়ার চালিয়ে দিল। শব্দ সহ্য হচ্ছিল না দিব্যেন্দুর। নিজেকে একলা রাখার চেষ্টাটা নষ্ট হয়ে যাচ্ছিল। বিরক্ত চোখে ঘরের দিকে মুখ ফেরাতেই সে আবার বোবা হয়ে গেল। তার এক হাত দূরত্বে উর্মি দাঁড়িয়ে, মুখে খানিক আগের সেই হাসি নেই। অতিথি আপ্যায়নের সেই নিখুঁত ভঙ্গিটিও অদৃশ্য। উর্মি আরও এক পায়ে গেল। গা শিরশির করা কষ্ট দিব্যেন্দুর। উর্মি চাপা গলায় ডাকল, বাইরে কেন, ভেতরে এসো। দিব্যেন্দু চোখ তুলল। চোখ তুলে উর্মির মুখের দিকে তাকাতে সংকোচ বোধ করছিল। মনের এই অবস্থাটাকে কি বলে তা দিব্যেন্দু জানে না। উর্মি আঙুল দিয়ে দিব্যেন্দুর কবজির কাছে স্পর্শ করল, বলল, চলো, এখন খেতে দেব। দিব্যেন্দু সিগারেটটা নিভিয়ে ফেলে বলল, আমার খিদে পাচ্ছে না। উর্মি নিঃশব্দে হাসল, ঠিক আগের মতো। হাত সরিয়ে নিয়ে বলল, মিথ্যে কথা বলো, খেতে ইচ্ছে করছে না। দিব্যেন্দু উর্মির মুখের ওপর চোখ রাখল। সূচের মতো তীক্ষ্ণ চোখে উর্মি এখন তাকে বিদ্ধ করছে। ঠোঁটের ওপর একটু হাসি জাগল উর্মির। বলল, 9 বছরে অনেক বুড়িয়ে গেছ। দিব্যেন্দু হাসল না। উর্মির ঠোঁটের হাসিটুকু দেখতে দেখতে বলল, তুমি তো বুড়িয়ে যাওনি। উর্মি ওর বিশাল খোঁপায় গোঁজা ফুলের মালাটা আলতো হাতে ঠিক করে নিয়ে বলল, অঞ্জন আমায় বুড়িয়ে যেতে দেয়নি। উর্মি চলে যাবার আগে পেছন ফিরে তাকাল। ওর আশ্চর্য চোখে সেই আগের মতো ইশারা। ইশারায় ঘরের ভেতর ডাকল দিব্যেন্দুকে। ঘরে এসেই দিব্যেন্দু দেখল উর্মি আবার নিজেকে বদলে ফেলেছে। অন্য অতিথিদের চাইতে দিব্যেন্দুকে আলাদা করে দেখছে না। কোনো সঙ্গত কারণ ছিল না, তবু দিব্যেন্দুর সারা শরীর আর মন জুড়ে একটা কষ্ট উত্তাল হতে থাকল। বিছানায় এসেও শান্তি খুঁজে পাচ্ছিল না। দু চোখের পাতায় কোনো ঘুম ছিল না। ভেতরের ক্লান্তিটাকে সে জানে, ভালো করে চেনে। এই ক্লান্তি তার চোখে ঘুম না এনে বরং বিনিদ্র রাখবে। দিব্যেন্দু বালিশে মুখ গুঁজে দু চোখ অন্ধকার করল। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। পাশ ফিরে শুয়ে হাতের পাতা দিয়ে চোখ ঢেকে রাখল। বিছানায় সেই গন্ধটা ভেসে আসছে। 9 বছর পর যে গন্ধটা আজই সন্ধ্যায় ব্যালকনিতে পাওয়া গেছে। মন কেমন করা বিষণ্ণ এবং নিষ্ঠুর সেই গন্ধ তার মশারির মধ্যে কেমন করে চলে এলো। বিপন্ন বিস্ময়ে চোখ খুলে দিব্যেন্দু দেখল রুমা তার শরীর থেকে নাইটি খুলে ফেলছে। খোঁপায় ফুলের মালা। সেই মালা খোঁপা থেকে ঝুলে আছে রুমার কাঁধ পর্যন্ত। রুমা কি জুঁই ছাড়া অন্য কোনো ফুলের মালা খোঁপায় জড়াতে পারল না? দিব্যেন্দুর মুখের ওপর রুমার শরীর ঝুঁকে আসছিল। দিব্যেন্দুর বুকের ওপর জুঁইয়ের পাপড়ি খসে খসে পড়ছে। জুঁইয়ের মাতাল গন্ধ, সেই সঙ্গে রুমার বুক, গলা আর বগল থেকে উঠে আসা
9 বছর আগের মুনরপের গন্ধ দিব্যেন্দুর চেতনার উপর আততায়ীর মতো ঝাঁপিয়ে পড়ল। রুমার মুখটা দুহাতে সরিয়ে দিয়ে ক্লান্ত গলায় দিব্যেন্দু জিজ্ঞেস করল, আজ গায়ে কি মেখেছ? রুমা কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আমি মাখিনি, উর্মিদি মাখিয়ে দিয়েছে। অন্ধকার বিছানা জুড়ে একটা চেনা গন্ধ থই থই করছিল। দিব্যেন্দু হাত বাড়িয়ে রুমার শরীর স্পর্শ করতে গিয়ে টের পেল তার চেতনার ভেতরে যে কষ্টটা সন্ধ্যের পর থেকে লুকিয়েছিল, এখন সেটা সারা শরীরে নদীর ঢেউয়ের মতো গড়িয়ে যাচ্ছে। অন্ধকারে রুমাকে দেখা যাচ্ছে না, কিন্তু অনুভব করা যাচ্ছে দিব্যেন্দুর বুকের কাছে কেউ একজন আছে। তার নিঃশ্বাস দিব্যেন্দুর বুকে লাগছে। দিব্যেন্দু হাত বাড়িয়ে রুমাকে আরও কাছে টানল। চেনা গন্ধটা হঠাৎ তীব্র হয়ে ঝাঁপিয়ে পড়ল দিব্যেন্দুর নাকে, যেন এক ঝাঁক বোলতার হুলের মতো। অথচ এই গন্ধের মধ্যে দিয়ে এখন এই মুহূর্তে উর্মিকে পাওয়া যাচ্ছে না, হয়তো বাকি জীবনে আর কখনো পাওয়া যাবে না। দিব্যেন্দুর হাত শিথিল হয়ে এলো। নিজেকে সরিয়ে নিতে নিতে টের পেল অন্ধকারেও রুমার নিঃশ্বাস ঝড়ের মতো ফুঁসছে। সপ্তাহ গড়াবার আগেই দিব্যেন্দু ভেতরে ভেতরে পাগল হয়ে উঠল। 9 বছর আগে যে সম্পর্ক কাগজে কলমে শেষ হয়ে গেছে, তাকে ফিরিয়ে আনার প্রশ্ন ওঠে না। অথচ দিব্যেন্দু বুঝতে পারে না কেন, কিসের তাগিদে উর্মি তাকে ক্রমাগত কষ্ট দিয়ে যাচ্ছে। অফিসে যাবার সময় উর্মি কেন ব্যালকনিতে দাঁড়ায়, কেন বারবার সন্ধ্যের পর সেই পুরনো গানের রেকর্ডগুলো একের পর এক বাজাতে থাকে, যেগুলো 9 বছর আগেই চন্দননগরের বাড়িতে শোনা হয়ে গিয়েছিল। অঞ্জনের বউ হবার পরও কি উর্মি মনে রেখেছে দিব্যেন্দু কি খেতে ভালোবাসে, কেমন করে রাঁধলে বেশি ভাত খায়, কেমন করে চুল বাঁধলে খুশি হয়, শাড়ির কোন রং দিব্যেন্দুর বেশি পছন্দের, সে কথা কি তবে আজও ভোলেনি উর্মি? ওর সব রান্না, সব সাজ, সব গান আজও কি দিব্যেন্দুর জন্যে? নিজের বন্ধ দরজার সামনে দাঁড়িয়েছিল। বেল টিপতে যাবার আগেই বুঝে গেল ঘরে রুমা নেই। দরজার বাইরে পেতলের তালা ঝুলছে। পাশের দরজার দিকে তাকালো দিব্যেন্দু। বেল টিপতে সংকোচ হচ্ছিল, হয়তো নিজের ঘরে উর্মি একা আছে। আজ অফিস থেকে অসময়ে চলে এসেছে দিব্যেন্দু। দুটো বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে খানিকক্ষণ ভাবল নিচে নেমে যাওয়াটাই ঠিক হবে। বিবেচনা করে দিব্যেন্দু পা বাড়িয়ে দিয়েছিল। হঠাৎ শব্দ করে 3 নম্বর ফ্ল্যাটের দরজা খুলে গেল। দিব্যেন্দু দেখল খোলা দরজায় পর্দা ধরে উর্মি দাঁড়িয়ে। ওর চোখ স্থির এবং শান্ত। দিব্যেন্দু হাসবার চেষ্টা করল, নিজেই বুঝল সে হাসতে পারছে না। যেমন দাঁড়িয়েছিল তেমনই দাঁড়িয়ে থেকে প্রশ্ন করল, রুমা নেই? উর্মি একটু হাসল, বলল, রুমা মার্কেটে গেছে তোমার জন্য উল কিনতে। দিব্যেন্দু অবাক হল, এখন উল? উর্মি নরম গলায় বলল, ক্ষতি কি? এখন দামও সস্তা, আর ধীরে সুস্থে করে ফেললে এই শীতেই পড়তে পারবে। দিব্যেন্দু হাতের অ্যাটাচিটা নিচে নামালো, পকেটে হাত ঢুকিয়ে সিগারেটের প্যাকেট বের করতে করতে বলল, এত তাড়া কিসের? উর্মি দরজার গায়ে হেলান দিয়ে দাঁড়ালো, বলল, একটু তাড়া আছে, আমি ওকে একটা নতুন ডিজাইন শেখাব। দিব্যেন্দু সিগারেট ধরালো, কাঠিটা নিভিয়ে ছুঁড়ে দিল সিঁড়ির দিকে। উর্মির নরম কণ্ঠস্বরে একটু ঝাঁঝ মিশল, বাইরেই দাঁড়িয়ে থাকবে নাকি পরস্ত্রীর ঘরে আসতে সংকোচ হচ্ছে? খোঁচাটা তীরের মতো লাগলো দিব্যেন্দুর গায়ে। হাতের ব্যাগটা তুলে নিয়ে বলল, না ডাকলে ভেতরে যাই কেমন করে? উর্মির ঠোঁটে বাসি ফুলের মতো শুকনো হাসি দেখা দিয়েই মিলিয়ে গেল। দরজা ছেড়ে দাঁড়িয়ে বলল, ডাকবার অধিকার তো খুইয়ে বসে আছি। দিব্যেন্দু ঘরে এসে ডিভানে বসল। টিভির ওপরে উর্মি আর অঞ্জনের ফটো, বোধহয় বিয়ের পরে তোলা। দিব্যেন্দু আঙুল তুলে ফটোটা দেখিয়ে বলল, তোমাদের বিয়ের পরে তোলা নিশ্চয়ই। উর্মি ফটোর দিকে না তাকিয়ে চোখ রাখল দিব্যেন্দুর মুখের ওপর, বলল, কি খাবে, চা না শরবত? দিব্যেন্দু উদাস গলায় জবাব দিল, যা খুশি, কিছু না দিলেও চলবে। উর্মি ভেতরের ঘরে গেল, ফিরে এলো খানিক বাদেই, হাতে শরবতের গ্লাস। দিব্যেন্দু হাত বাড়িয়ে গ্লাসটা নিয়ে চুমুক দিল। উর্মি জানলার পর্দা সরিয়ে দিয়ে বলল, আমার প্রথম বিয়ের ফটোটাও আছে, সেটাও কনের সাজ। দিব্যেন্দু বিষম খেতে গিয়ে নিজেকে সামলে নিল,
বাঁ হাত দিয়ে ঠোঁটের কোলে জল মুছে নিয়ে বলল, অঞ্জন দেখেছে সেই ছবি? উর্মি ভরাট গলায় জবাব দিল, দেখাবার দরকার মনে করিনি। দিব্যেন্দু ডিভানের ওপর সোজা হয়ে বসল। শরবতের গ্লাস তার হাতে ধরা, হাতের তালুতে ঠান্ডা স্পর্শ দিচ্ছে এই গ্লাসটা। দিব্যেন্দু গ্লাসটা তুলে নিজের কপালে ছোঁয়াল। ঠান্ডা স্পর্শটা আরাম দিচ্ছে তাকে। সে নিস্তেজ গলায় বলল, অঞ্জন আমার পুরো পরিচয় জানে? উর্মি ঘুরে দাঁড়াল। পাখার হাওয়ায় ওর খোলা চুল পিঠময় উড়ে উড়ে ছড়িয়ে যাচ্ছিল। উর্মির মুখে অদ্ভুত হাসি। উর্মি পাল্টা প্রশ্ন করল, আমার পুরো পরিচয় রুমা জানে? শরবতের গ্লাস নামিয়ে রেখে দিব্যেন্দু বলল, ওকে ইচ্ছে করেই জানাইনি। জানালে আমাদের পাশাপাশি ফ্ল্যাটে বাস করা সুখের হবে না। তোমার নামটা শুনে রুমা হেসেছিল। উর্মি দিব্যেন্দুর মুখের ওপর থেকে চোখ সরিয়ে নিতে নিতে জিজ্ঞেস করল, কেন? দিব্যেন্দু ডিভান ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, ও জানে আমার আগের বউয়ের নাম উর্মি, শুধু নামটাই জানে। জানালার কাছে সরে যেতে যেতে উর্মি নরম গলায় বলল, সেটাই তো স্বাভাবিক। তোমার মতো সাবধানী স্বামীরা অতীতের কোনো স্মৃতিকেই চিহ্ন হিসেবে রাখতে চান না। তুমিও নিশ্চয়ই রাখোনি। দিব্যেন্দু জবাব দিল না। উর্মির নরম গলার কথাগুলো তার কানে দাউ দাউ করে জ্বলে উঠল। উর্মি মুখ তার দিকে ফেরানো। চোখ না তুললেও টের পাওয়া যায় উর্মির চোখ মাছির মতো তার মুখের ওপর ঘুরে বেড়াচ্ছে। এই অবস্থায় জবাব দেওয়ার দায়টা থেকেই যায়। অতএব মুখ তুলে তাকালো দিব্যেন্দু। উর্মির চোখ বৃষ্টি লাগা পদ্মের মতো। ওই চোখের দিকে তাকাতে ইচ্ছে হয়, অথচ বেশিক্ষণ তাকাবার সাহস হয় না দিব্যেন্দুর। নিজের চোখে সরিয়ে নেবার আগে বলে, হয়তো রাখা যেত, কিন্তু রাখিনি, রাখতে পারিনি। উর্মি দিব্যেন্দুর কথা শেষ হবার সঙ্গে সঙ্গে বলে উঠল, রাখতে চাওনি এ কথাটা বলতে আটকাচ্ছে কেন? দিব্যেন্দু উঠে দাঁড়িয়েছিল। এবার মেঝে থেকে অ্যাটাচিটা তুলে নিয়ে বলল, এখন এসব প্রশ্নোত্তরে কোনো অর্থ হয় না। তোমার কিংবা আমার দুজনের দায় এখন আলাদা। আমি রুমাকে কষ্ট দিতে চাই না। দিব্যেন্দু চলে যাচ্ছিল। উর্মি দরজার কাছে এগিয়ে এসে বলল, তাহলে 9 বছর আগে আমাকে কষ্ট দিয়েছিলে কেন? কেন ছেড়ে দিলে আমাকে? দিব্যেন্দু দরজার সামনে থমকে দাঁড়াল। উর্মির চোখ এখন অপমানের ছোঁয়া পেয়ে কঠোর হয়েছে। দিব্যেন্দু বলল, আমরা একসঙ্গে থাকতে পারিনি। হয়তো ভালোবাসার অভাব ছিল, হয়তো পরস্পরকে বুঝতে অসুবিধে হচ্ছিল, হয়তো আর একসঙ্গে থাকা যাচ্ছিল না। তাই দুজনে মিলে যে সিদ্ধান্ত নিয়েছিলাম তার দায় একা আমার ঘাড়ে ফেলতে চাইছো কেন? উর্মির গলা তীক্ষ্ণ হল। চোখের দৃষ্টি আরো খড়ো করে বলল, সিদ্ধান্তটা তোমার, তুমি সেটা আমার উপর চাপিয়ে দিয়েছ। আমি মেনে নিয়েছিলাম শুধু এই ভেবে যে না মানলেও তুমি তোমার সিদ্ধান্ত বদলাবে না। তোমার অনুগ্রহে বেঁচে থাকার চাইতে তোমাকে ছেড়ে আসা আমার কাছে সম্মানের মনে হয়েছিল। দিব্যেন্দু আর দাঁড়াতে পারছিল না, অথচ তার ভেতরে কিসের যেন অদৃশ্য টান সে অনুভব করছিল। বিচিত্র এক অলৌকিক ক্রিয়া তার মধ্যে কাজ করছে। 9 বছর পরে হঠাৎ আজ সে ধরতে পারল, উর্মির সমস্ত চিহ্ন চোখের আড়াল করে ফেললেও উর্মিকে সে আড়াল করতে পারেনি। তার নিয়তি আবার তাকে উর্মির মুখোমুখি এনে দাঁড় করিয়ে দিয়েছে। দিব্যেন্দু হাতের ব্যাগ ডিভানে ছুঁড়ে দিয়ে উর্মির কাছে সরে এলো। উর্মি দেয়ালে পিঠ ঠেকিয়ে স্থাণুর মতো দাঁড়িয়ে আছে। ওর ঠোঁট কাঁপছে, চোখের দৃষ্টি ঘরের মধ্যে ছড়ানো। একটা আহত অভিমান গোধূলির মতো ম্লান এবং করুণ করে রেখেছে উর্মির মুখকে। দিব্যেন্দু গাঢ় গলায় ডাকল, উর্মি। সেই ডাক ভেতরে ভেতরে কাঁপিয়ে দিল উর্মিকে। উর্মি চোখ তুলে বলল, বলো। এবারে চোখে চোখ রাখতে গিয়ে দিব্যেন্দুর বুকের মধ্যে সহসা ঝড় উঠল। তার মনে পড়ল 9 বছর ধরে অন্ধকার বিছানায়, খাবার টেবিলে, পূর্ণিমার রাতে, জীবনের সমস্ত আলো অন্ধকারে, সুখে অসুখে রুমার মধ্যে এই মুখটাকেই সে খুঁজে বেরিয়েছে। ঠিক এই রকম একটা মুখের ছবি সে কিছুতেই নিজের ভেতর থেকে সরাতে পারেনি। দিব্যেন্দুর মধ্যে আস্তে আস্তে ফুলে ওঠা আবেগ তাকে মরিয়া করে তুলল। সে টের পেল 30 বছর বয়সের কষ্ট আর অনুভবগুলো তাজা চেহারা নিয়ে তার মধ্যে ফিরে আসছে। সে দুহাতে উর্মিকে ধরতে চাইল। উর্মি যেন তৈরি হয়েই ছিল।
নিজেকে দ্রুত সরিয়ে নিয়ে বলল, আমিও অঞ্জনকে ঠকাতে চাই না। অঞ্জন আমাকে বিশ্বাস করে। আমি ডিভোর্সি জেনেও আমার প্রতি ভালোবাসা আজও এক বিন্দু কমেনি, এমনকি তুমি এত কাছে আছো জেনেও। দিব্যেন্দুর শরীর মুহূর্তে অবশ হয়ে গেল। নিজেকে সরিয়ে আনতে আনতে উর্মির দিকে তাকালো। তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। ডিভান থেকে ব্যাগটা কুড়িয়ে নিয়ে বলল, অঞ্জন আমার পরিচয় জানে? উর্মি কোনো উত্তর দিল না। দিব্যেন্দু বাঁ হাত দিয়ে দরজাটা খুলে ফেলল। বাইরে যেতে না পারলে তার শান্তি নেই। উর্মি দরজায় গোড়ায় দাঁড়িয়ে বলল, রুমা তো আমার পরিচয় জানে না, সুতরাং নির্ভয়ে তুমি আমার ঘরে থাকতে পারতে। দিব্যেন্দু সিঁড়ির দিকে চোখ রেখে বলল, অঞ্জন তো আসতে পারে, ভয় তো শুধু আমার একার নয়। উর্মি এবার শব্দ করে হাসল। হাসতে হাসতেই বলল, অঞ্জনের হারাবার ভয় নেই, ও ভালোবাসতে জানে। দিব্যেন্দু ঘুরে দাঁড়াল। ওর চোখ উর্মির মুখের উপর। চাপা অহংকারে ছেয়ে আছে উর্মির মুখ। নিজের বুকের মধ্যে অপমানের ধাক্কাটা টের পেয়েছে দিব্যেন্দু। তীক্ষ্ণ গলায় প্রশ্ন করল, কতটা ভালোবাসতে জানে? উর্মির গলায় অহংকার তীক্ষ্ণ হল। গর্বিত কণ্ঠে বলল, অন্তত তোমার চাইতে ঢের বেশি জানে। ও তোমার মতো অবিশ্বাসী নয়। দিব্যেন্দুর মধ্যে অপমানের জ্বালাটা নতুন করে জ্বলে উঠল। হাতের ব্যাগটা আবার ছুঁড়ে দিল ডিভানের উপর। তার ভেতরে একটা আদিম আক্রোশ প্রবল হয়ে উঠতে চাইছে। বাঁ হাতে দরজা বন্ধ করে উর্মির দিকে এগোল। উর্মির চোখে কোনো ভয় নেই। ওর অহংকারী মুখ যেন আরও বেশি গর্বিত দেখাচ্ছে। দিব্যেন্দু ওর দুই কাঁধে থাবা দিয়ে ধরে কাছে টানল। উর্মি বাধা দিল না। দিব্যেন্দু বলল, অঞ্জনের বিশ্বাস আর ভালোবাসার গর্ব আমি এই মুহূর্তে যাচাই করে দেখতে চাই। তুমি আমায় আটকাতে পারবে না। উর্মি নিজের দুই হাতে দিব্যেন্দুর হাত সরিয়ে দিয়ে হাসল। ওর দুই চোখে বিদ্রূপ আর শ্লেষ ঝকঝক করছে। ডিভানের কাছে সরে এসে বলল, এর বেশি কিছু বুঝি তোমার ভাবনায় এলো না? তুমি আজ তস্করের মতো যা ছিনিয়ে নিতে চাইছ, তাই তো একদিন অনায়াসে ফিরিয়ে দিয়ে সুখী হতে চেয়েছিলে। যা জোর করে আদায় করছিলে তা তো রুমাও তোমাকে দিতে পারে। দিব্যেন্দু দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে উর্মিকে দেখল। ওর মুখের ওপর থেকে অহংকারের পর্দাটা সরাতে পারছে না দিব্যেন্দু। বলতে পারছে না, সুখ নয়, শুধু এক বিন্দু শান্তি চাই উর্মি। শুধু বুঝতে চাই তুমি আমার চাইতে কতখানি সুখী। 9 বছর আগের সুখ আর আজকের সুখে কতটুকু ফারাক। শুধু একটিবার জানতে চাই, অন্ধকার বিছানায় অঞ্জনের বুকে মুখ রেখে তোমার কখনো দিব্যেন্দুকে মনে পড়ে কিনা। দিব্যেন্দু সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে বুঝতে পারল, যে কথা আজ উর্মিকে বলা গেল না, সে কথা হয়তো আর কোনোদিন ওকে বলা যাবে না। শুধু দিব্যেন্দু মনে মনে জানবে, তার পাশের ফ্ল্যাটে এক নিষ্ঠুর ব্যাধ সব সময়ের জন্য রুমার আড়ালে ওঁত পেতে রয়েছে। সকালে, সন্ধ্যায়, স্বাদে, গন্ধে আর গানের মধ্যে দিয়ে তার অব্যর্থ স্বর নিক্ষেপ করে যাবে দিব্যেন্দুর ওপর। নির্বোধ নাবালিকা রুমা জানে না, ওর উর্মিদি ওকে যা বোঝায়, যা শেখায়, খাবার টেবিলে আদর করে যে রান্না নিজে পাঠায়, তাতে এক ধরনের জ্বালা থাকে। অফিসে যাবার আগে রুমা ইদানিং পকেটে বেল ফুল রেখে দেয়। বলে, অফিসে এই গন্ধ আমাকে মনে করাবে। রুমাকে নয়, এই গন্ধ উর্মিকে মনে করায়। দিব্যেন্দুর মন এলোমেলো হয়ে যায়। সে জানে না, বুঝতে পারে না কেন, কিসের তাগিদে উর্মি বারবার তার স্মৃতিকে জ্বালিয়ে রাখতে চায়। ঘরের আলো নিভিয়ে দিয়ে রুমা বিছানার ওপর এলো। ও আজ নাইটি পরেনি। ওর জন্মদিনে উর্মি ওকে সাজিয়ে দিয়েছে। রুমা কি একবারও আয়নায় নিজের মুখ দেখেনি? গাঢ় সবুজ রঙের বেনারসি, কপালে সবুজ টিপ আর খোঁপায় জড়িয়ে রাখা জুঁইয়ের মালা। এই সাজ রুমার কবে থেকে পছন্দ। ওর শরীরের ভাঁজ থেকে উঠে আসছে 9 বছর আগের গন্ধ। ফিরিয়ে আনছে এক সুবাসিত স্মৃতি, যা ধারালো অস্ত্রের মতো বিঁধে যাচ্ছে তার মগজে। দিব্যেন্দু আচ্ছন্নের মতো উঠল। তার পা টলছিল। সন্ধ্যের পর বিয়ার খেয়েছিল। সেই নেশা এখন ফিরে আসবার কথা নয়। তবু এলো। দিব্যেন্দু দেখল, আধো অন্ধকার একটা সবুজ দ্বীপের মতো রুমা দাঁড়িয়ে। ওর শরীর থেকে খসে পড়ছে বেনারসির আঁচল। নিজেই নিজেকে উন্মুক্ত করছে রুমা।
সহসা কোমরের ওপর থেকে শাড়ি সরিয়ে রুমা এগিয়ে এলো। আবছা অন্ধকারেও চকচক করে উঠল জিনিসটা। দিব্যেন্দু হাত বাড়িয়ে রুমার কোমরে জড়ানো জিনিসটা স্পর্শ করল। ভেতরে ভেতরে কাঁপছিল দিব্যেন্দু। এই জিনিস রুমা কোথায় পেল? অন্ধকারে রুমার গাঢ় গলা দিব্যেন্দুর কানে গম গম করে বলল, নতুন বানালাম, তোমায় আগে বলিনি, হঠাৎ চমকে দিতে চেয়েছিলাম। দিব্যেন্দু হাত সরিয়ে নিল। তার হাত শিরশির করছিল। সাপের গায়ে হাত রাখার মতো অনুভূতি। এবার ছোবল তুলছে সেই সাপ। রুমা ওর চিবুকটা দিব্যেন্দুর বুকে চেপে ধরে বলল, উর্মিদি ডিজাইনটা পছন্দ করে দিয়েছে, ওরও ঠিক এই রকম একটা রূপোর কোমরবন্ধ আছে। 9 বছর আগের কষ্টটা আবার ফিরে আসছে, ছড়িয়ে যাচ্ছে সারা শরীরে। রুমার দিকে চোখ রাখতে গিয়ে দিব্যেন্দু ধরতে পারছে উর্মি তার ওপর প্রতিশোধ নেবার নতুন খেলা খুঁজে পেয়েছে। রুমা জানে না, বুঝতে পারে না যে ওর সমস্ত শরীর জুড়ে এখন উর্মি। দিব্যেন্দু অসহায়ভাবে চোখ বুজল। নিজেকে ক্লান্ত মনে হচ্ছে তার, অথচ এখন রুমা তাকে টানছে। ওর শরীরের আকর্ষণ এড়িয়ে যাওয়া সম্ভব নয়। অভ্যাসের নিত্যকর্ম পদ্ধতির মতো রুমার খোলা বুকে মাথা রাখতে রাখতে দিব্যেন্দু আজ ভাবল, ভাগ্যিস কেউ কারো ভেতরটা দেখতে পায় না। যদি পেত তাহলে নির্বোধ রুমাও দেখতে পেত। এখন ওর বুকে মুখ গুঁজে দিয়ে জুঁই আর মুনরপের গন্ধের মধ্যে দিয়ে আমি ওর কথা, ওর মুখ একবারও ভাবছি না। আমি খুঁজি অন্য একজনকে। 9 বছর আগে ঠিক এমনই অন্ধকার বিছানায় উর্মিকে বুকে রেখে যেমন উর্মি ছাড়া অন্য একজনকে খুঁজতাম। আসলে ঠিক কাকে যে খুঁজে যাচ্ছি সেটাই ধরতে পারি না। তাই আমার সব সুখ কেবলই অসুখ হয়ে যায়। আমার স্বপ্নে আর ধ্যানে কবে থেকে সেই নারী থেকে গেছে, দিনে দিনে লালিত হয়েছে জানি না। শুধু চোখ বুজলে তাকে দেখতে পাই। কদাচিৎ কোনো কোনো মুহূর্তে মনে হয় সে হয়তো কিছুটা রুমা, হয়তো খানিকটা উর্মি। তবু সম্পূর্ণ করে তাকে উর্মি কিংবা রুমার মধ্যে কখনো খুঁজে পাইনি, কারো সঙ্গে মেলাতে পারিনি। আমার বুক জুড়ে, আমার স্বপ্নে সেই মায়াবী নারী হয়তো আমরণ থেকে যাবে। আমার সুখের ঘরে থেকে থেকে অগ্নিকাণ্ড ঘটাবে, তবু তাকে উর্মির মতো বিচ্ছেদ করা যাবে না। রুমা আর উর্মিকে কখনো বলা যাবে না সব মেয়েদেরই একটা করে সতীন থাকে তাদের স্বামীর বুকের মধ্যে, ভাবনা আর বাসনার গোপন ঘরে। দিব্যেন্দু তাকে দেখতে পায় বলেই নিজের কষ্টটা ধরতে পারে। উর্মি রুমার মধ্যে দিয়ে আসতে চায়, অথচ নিজের আসল শত্রুকে আজও ধরতে পারে না, যেমন পারে না রুমা। দিব্যেন্দু চোখ খুলে রুমাকে দেখতে চাইল। তৎক্ষণাৎ রুমার ঠোঁট নেমে এল ওর চোখের পাতায়। গাঢ় গলায় ফিসফিস করে বলল, কি ভাবছ? দিব্যেন্দু চোখ বুজিয়ে ফেলল। অন্ধকার চোখ জুড়ে সেই মেয়ে যে রুমা কিংবা উর্মি নয়। দিব্যেন্দু 2 চোখ বন্ধ করে বুকের মধ্যে তাকে খুঁজতে খুঁজতে জবাব দিল, তোমাকে।